আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। এবার বিস্তারিত। কোটা সংস্কার নিয়ে সরকার রাজি, শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি, সংস্কারের ব্যাপারেও নীতিগতভাবে একমত। প্রধানমন্ত্রীর নির্দেশনা জানাতে দুপুরে জরুরি ব্রিফিংয়ে এসব কথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, আপিল বিভাগে শুনানির তারিখ এগিয়ে আনতে রোববার আবেদন করা হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর 18 দিনের মাথায় আলোচনার প্রস্তাব দিল সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা জানতে দুপুরে সংসদ ভবন চত্বরে জরুরি ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা রাজি থাকলে আজই আলোচনা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি কোটা সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগে পুনর্নির্ধারিত শুনানির তারিখ এগিয়ে আনতে আবেদনের জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আইনমন্ত্রী বলেন, পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। তৃতীয় পক্ষের সুযোগ নেয়ার অপচেষ্টা বন্ধে আলোচনায় একমাত্র পথ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সরকারের আলোচনায় বসার প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, সবার অনুভূতিকে গুরুত্ব দিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের সিদ্ধান্ত দ্রুত প্রেস রিলিজ আকারে জানানো হবে। কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। তাদের পক্ষে আপিল দায়ের করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এদিকে কোটা বাতিল চেয়ে রোববারই আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। অধরা ইয়াসমিনের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে যখন শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে, তখন সরকারের নির্দেশে কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। লিভ টু আপিলে বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায়। সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় এই লিভ টু আপিল দায়ের করা হয়। 2 শিক্ষার্থীর পক্ষে আজকে আমরা আপিল দায়ের করেছি। আমরা হাইকোর্টের জাজমেন্ট বাতিল চেয়েছি অথবা মডিফিকেশন চেয়েছি। সেকশনে ফাইল হয়েছে। আমরা রোববার দিন সকালবেলায় মেনশন করবো আর্লি হিয়ারিং। এদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন, আগামী রোববার কোটা নিয়ে আপিল বিভাগে শুনানির আবেদন করে দ্রুত এটি নিষ্পত্তির চেষ্টা করা হবে। আমরা রোববার দিন সকালবেলা আমরা এটা আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য। আশা করছি আদালত এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করে আদালত হয়তো এটা দ্রুত শুনানির ব্যবস্থা নেবেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন রাষ্ট্রপক্ষ। মানুষ মারা গিয়েছে, এই মারার কারণটা কি সেটা খুঁজে বের করার জন্য এবং কারা দায়ী সেটা খুঁজে বার করার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। শাটডাউন কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তেজনা চলে রাজধানী ঘিরে। বাড্ডা, শনির আখড়া, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন জায়গায় চলে সংঘর্ষ। এতে আহত হয় পুলিশ, আওয়ামী লীগ এবং কোটা আন্দোলনকারী অনেকে।
আন্দোলনকে ভিন্ন খাতে না নেয়ার নির্দেশ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। এদিকে পুলিশ বলছে শিক্ষার্থীদের পাশাপাশি সুযোগ সন্ধানীরাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল রাতের সংঘর্ষের পর সকাল থেকে উত্তাল রাজধানী ঢাকা। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাড্ডায় সংঘর্ষ হয় পুলিশের। টিয়ার সেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। আমরা এখানে কোনো সহিংসতা করতে আসিনি, আমরা আমাদের দাবি আদায়ের জন্য এসেছি, আমরা আমাদের অধিকার চাই। আমরা কিন্তু সকাল থেকে একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সবকিছু আমরা শান্তিপূর্ণভাবে করছি। ইভেন পুলিশ যখন তারা 20 জন আসছে, আমরা তাদেরকে দেখে সুন্দরভাবে একেবারে প্রোটেস্ট করতেছি। কুড়িল বিশ্ব রোড এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনেও অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ ও যুবলীগ। সায়েন্স ল্যাব মোড় ও উত্তরাতেও চলে সংঘর্ষ। রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর, পল্লবী ও মিরপুর 1 নম্বরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচিতে সরব কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা। কোটা আন্দোলনকারী, জামাত, শিবির, বিএনপি সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটাকে অবশ্যই নিঃশেষ করে দেব। এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক টিম। শান্তিপূর্ণ আন্দোলন যেন ভিন্ন খাতে না যায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আশিকুল আলম, RTV, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। মাদারীপুরে আন্দোলনের সময় পুলিশের ধাওয়া খেয়ে লেকের পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সাভারে পুলিশের গুলিতে মারা গেছে আরেক শিক্ষার্থী। এছাড়াও সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টঙ্গী সহ অনেক জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত নুসরাত জাহান সিন্থি রিপোর্টে। মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 30 জন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে স্থানীয় শকুনি লেকে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়। প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সিলেটে শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় বাধা ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছে কমপক্ষে 35 জন। হবিগঞ্জেও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। রাজশাহীতে কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। মানিকগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। শহরের শহীদ রফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হলে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে সাংবাদিক সহ প্রায় শতাধিক আহত হন। নারায়ণগঞ্জে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। আন্দোলনকারীরা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় 20 জন আহত হয়।
টঙ্গীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়। নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফার সংঘর্ষে বরিশাল কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জয়পুরহাটে কোটা আন্দোলনকারীরা কর্মসূচি পালনের সময় পুলিশ বাধা দিলে আহত হয় 7 জন। সিরাজগঞ্জের কড্ডা এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়াও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, পাবনা, নীলফামারী, মেহেরপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। নুসরাত জাহান সিনথি, RTV। অনিবার্য কারণবশত আগামী 21, 23 ও 25 তারিখের পূর্ব নির্ধারিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী 28 তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীদের শাটডাউনে চরম ভোগান্তিতে বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছেন তারা। অনেক দোকানপাট বন্ধ রয়েছে। রাজধানীর গুলিস্তান, পল্টন, কাকরাইল ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় গণপরিবহনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম। এতে গন্তব্যে যেতে বিপাকে পড়েন যাত্রীরা। কোটা সংস্কার সমর্থন করলেও ভোগান্তি হয় এমন কর্মসূচি এড়িয়ে চলার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন AR বাদল। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের ডাকা শাটডাউনে স্থবির হয়ে পড়েছে রাজধানী। অধিকাংশ রাস্তা প্রায় ফাঁকা, বিভিন্ন স্থানে দোকানপাটও বন্ধ দেখা যায়। গণপরিবহনও কম চলাচল করছে। CNG অটোরিকশা, রিকশা আর মোটরসাইকেলের দখলে রাজধানী। মানুষের অসহায়ত্বের সুযোগে হাঁকা হচ্ছে দ্বিগুণ ভাড়া। জরুরি প্রয়োজনে অনেকে কাজে বেরিয়ে যানবাহন সংকটে দুর্ভোগে পড়েন। আমাদের আসা যাওয়ায় সমস্যা হইতেছে, রিক্সাওয়ালারা গাড়ি ভাড়া চাইতেছে বেশি। ফলে তো আমাদের আসলে মানে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে যার কর্মস্থলে যেতে পারছে না। কি রামপুরা থেকে এখানে আসলাম, আপনার অতটা সময় লাগে না, কিন্তু এখন যাওয়ার সময় আর কি বাস পাচ্ছি না। অন্য দিনের তুলনায় আয় কমেছে বলে জানান কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ। 200 টাকা মারছি সকাল 6টাতে, অন্য সময় তো 400-500 হয়ে জায়গা। মানুষ ভয়ে আছে, রাস্তাঘাটে বের হচ্ছে না। সকাল থেকেই আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখলাম যে অনেক মানুষ ভয়ভীতিতে আছে, আসলে কি হবে হবে না। ভাড়াটারা অন্য দিনের চেয়ে অনেক কম। অন্য দিনে এই সময়টা আপনার এই 600 বা 700 টাকা মতো ইনকাম হয়, আজকে মাত্র 250 টাকা হয়েছে। জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি না দেওয়ার দাবি সাধারণ মানুষের। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করি, তবে এই ধরনের আন্দোলনকে আমরা সমর্থন করি না। তবে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সবাই। AR বাদল, RTV, ঢাকা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে গুজব, মিথ্যে ও অপপ্রচার করাকে একটা অস্ত্র হিসেবে বেছে নিয়েছে চক্রান্তকারী গোষ্ঠী বলে মন্তব্য করেন ডাক টেলিযোগাযোগ ও ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফেসবুক বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত সরকার। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক সবাইকে আবারও বলে দিচ্ছি, তারা পার্সোনালিও আমাকে মেসেজ করেছে, অফিসিয়ালিও ইমেল দিয়েছে। আমরা আমাদের দেশের প্রত্যেকটি প্রাণের মূল্য আছে। এটা মানে আসলে আমরা এই প্রাণ ঝরে যাক এটা আমরা চাই না। এই ধরনের ক্ষতি আগামী দিনে যদি এদের কারণে হতে থাকে, আমরা এটা কখনোই ছাড় দেব না। দেশজুড়ে যে সহিংসতা চলছে তা সাধারণ শিক্ষার্থীরা করছে না। বিএনপি জামাত এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
দ্রুততার সাথে এই ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। যারা হত্যাকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারা যারাই হোক তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতেই হবে। জননিরাপত্তা বাধা বিঘ্ন ঘটানোর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে জনস্বার্থে ছাড় দেয়া হবে না। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনরত সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা করতে আহ্বান জানান বক্তারা। একই সাথে কোটা সংস্কারের সুষ্ঠু সমাধানের মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে বলে মনে করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং বিএফইউজি এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী। এবার অন্য প্রসঙ্গ। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আন্তর্জাতিক একুয়াকালচার অ্যান্ড সি ফুড শো উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী এ সময় সামুদ্রিক মাছ রপ্তানির বাজার তৈরিতে বঙ্গোপসাগর সংশ্লিষ্ট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার তাগিদ দেন। আতিকা রহমানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে ক্রমেই বাড়ছে সমুদ্র অর্থনীতির ভূমিকা। তাই খাদ্য নিরাপত্তার অত্যাবশ্যকীয় উপাদান অ্যাকোয়াকালচার ও সি ফুড খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো। প্রদর্শনীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমুদ্রে মৎস্য আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন। বাজার ধরে রাখতে বিদেশে রপ্তানি ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। আমাদের বিশ্ববাজারে যদি মাছ রপ্তানি করতে হয়, তো মাছের যে মান সেটা মানসম্মত হতে হবে এবং রপ্তানি চেনে সর্বত্র কঠোরভাবে গুণগত মান নিশ্চিত আমরা করি। বেশ আমাদের 3টা ভালো টেস্টিং ল্যাবরেটরি আছে, কারণ আমরা বিদেশে রপ্তানি করতে হলে আমরা এই টেস্টিং ল্যাবরেটরিতে গবেষণা করেই কিন্তু প্রক্রিয়াজাত করে আমরা মাছ রপ্তানি করে থাকি। সারা বিশ্বে সি ফুডের চাহিদাও বাড়ছে, কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারবো ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুনীল অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার, তাই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি ও সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি, বঙ্গোপসাগরের যে দেশগুলি, এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো, এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা এবং সেই ব্যাপারেও আমরা আলোচনাও করছি, সে কাজটা আমরা করবো। আমরা মিরেশ্বরাই বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন করছি। আমার লক্ষ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে মেরিন ড্রাইভ তৈরি করে একেবারে কক্সেস বাজারের আমরা টেকনাফ পর্যন্ত এই মেরিন ড্রাইভ নিয়ে যাব। আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা, সেটাতে কেউ আসতেই চায় না, সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা। পরে প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবার জনজীবন। দিনে কয়েকবার লোডশেডিং হলেও সন্ধ্যার পরই কয়েক গুণ বেড়ে যায়। এতে ব্যাহত হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। তীব্র গরমে হাসপাতালের অবস্থাও ভয়াবহ। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার জনজীবন। দিনে রাতে মিলিয়ে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে জেলার কসবা উপজেলায়। তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থমকে গেছে। বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে কলকারখানার যন্ত্রপাতি, ফলে ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। 2-1 দিন লোডশেডিং কম থাকলেও বিদ্যুতের লো ভোল্টেজের অভিযোগ স্থানীয়দের।
সেই সাথে তীব্র গরমে হাসপাতালের অবস্থাও ভয়াবহ। বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বসতবাড়ির পাশাপাশি হাসপাতালেও ঘন ঘন লোডশেডিং ভোগাচ্ছে রোগীদের। লিভে দিতে পারি না, কারেন্টের সমস্যা হইতে কাজ করতে পারি না, কারণ সব বৈশা থাকে। রাতে মনে করেন 9টার পর থেকে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে আমরা কাজকর্ম করবে বলেন। আইসি বাচ্চা লইয়া বাচ্চা ফাতলা পায় না, কারেন্ট থাকে না, কারেন্ট ডিস্টার্ব। সন্ধ্যা রাতে কারেন্ট গেছে গা, শেষেই তো কারেন্ট গেছে গা, এই বাচ্চা লইয়া সারা রাতেই কষ্ট। রুগী আসে যে সুস্থ হওয়ার জন্য, এরকম কি মশার কামড়ে আরো রুগীরা অসুস্থ হয়ে পড়ে যেতেছে। লোডশেডিং বাতি তো নাই, এখানে একটা বাতি আর ওই সারাটা রুমে ওই একটা বাতি, আর তো বাতি নাই। কসবা উপজেলায় দিনে 26 মেগাওয়াটের চাহিদা থাকলেও 19 মেগাওয়াট, আর রাতে 34 মেগাওয়াটের জায়গায় পাওয়া যায় মাত্র 23 মেগাওয়াট। এ কারণেই লোডশেডিং বলে দাবি এই কর্মকর্তার। দিনের বেলা দেখা যায় যে লোডশেডিংটা আমাদের করতে হচ্ছে আপনার 6 থেকে 7 মেগাওয়াট বা 8 মেগাওয়াটের মতো, আর রাতের বেলা করা লাগতেছে 11 থেকে 12 মেগাওয়াটের মতো। আর যদি আমি ঘন্টা অনুযায়ী বলি তাহলে 24 ঘন্টাতে আমরা বিদ্যুৎ মানে কসবা পৌরসভাটা বাদে আর কি সাইডে আমরা 6 থেকে 7 ঘন্টার মতো লোডশেডিং করা লাগে, আর কসবা পৌরসভাতে আমরা 3 থেকে 4 ঘন্টার মতো লোডশেডিং করি। সেই চাহিদা অনুযায়ী আমরা লোডটা পাইতেছি না, আমরা যখন পাবো চাহিদা অনুযায়ী লোড আমরা তখন সাপ্লাই দিতে পারবো। ইমরুল কায়েস, RTV। সংস্কার 2 মাস যেতে না যেতেই বৃষ্টির পানিতে উঠে যাচ্ছে সড়কের বিটুমিন। জায়গায় জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। এতে তীব্র ভোগান্তিতে সুনামগঞ্জ সদরের কাঠির এলাকার চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই 13 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তার এই অবস্থা। এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারের কথা জানিয়েছে LGED। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। বৃষ্টি আর বন্যার পানিতে রাস্তার বিটুমিন উঠে গেছে, সরে গেছে বালু আর পাথর। অথচ সুনামগঞ্জ সদর উপজেলার কাঠৈর ও জয়নগর এলাকার 10 কিলোমিটারের এই রাস্তায় সংস্কার কাজ শেষ হয় 2 মাস আগে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে 3 দফায় প্রায় 13 কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ করে সালেহ অ্যান্ড ব্রাদার্স সহ 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই রাস্তা বেহাল। রাস্তার যে বালু পাথরিতে আছে সব পাথর আবার উঠে গেছে, ঠিক মতো গালাও পড়ছে না, এমনকি সাইড দিয়েও ভাঙে যাইতেছে। সামনে যে নতুন রাস্তা করছে, নতুন রাস্তার এই জায়গায় তো কিছু কিছু আছে, সামনে আগাইলে পাইবা। এই কাঠৈর ইউনিয়নের সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ রোড পর্যন্ত গেছে সম্পূর্ণ রাস্তা ভাঙা। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদাররা মন্তব্য করতে রাজি হননি। তবে LGED জানিয়েছে দীর্ঘদিন বন্যার পানি জমে থাকায় সড়ক ক্ষতিগ্রস্ত, নেওয়া হচ্ছে সংস্কারের উদ্যোগও। বৃষ্টির পানি কোনো জায়গায় একটু বেশি জমে, সেখানে সাধারণত কার্পেটিং রাস্তা বেশি দিন টিকে না, কাজটি এখনও চলমান আছে। আমরা এটা ঠিকাদারের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা রিপেয়ার করে নিব। সুনামগঞ্জের মতো বন্যাপ্রবণ এলাকায় বিটুমিনের সড়কের পরিবর্তে টেকসই কংক্রিটের সড়ক নির্মাণ করা উচিত বলেও মনে করেন এই প্রকৌশলী। সাইয়দ মাহমুদ, RTV। 2 সপ্তাহের বন্যায় কুড়িগ্রামের প্রায় 100 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। পানিতে ডুবে পচে গেছে আউশ ধান, কাউন, বাদাম, ভুট্টা, সবজি ও আমনের বীজতলা। এতে লোকসানের সংখ্যায় দিন কাটছে স্থানীয় কৃষকদের। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। বানের পানি নেমে যাবার পর থেকেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আউশ ধান থেকে শুরু করে বাদাম, ভুট্টা সবই ডুবেছিল কমপক্ষে 2 সপ্তাহ। পানি সরে যাবার পর সোনার ফসল থেকে বের হচ্ছে দুর্গন্ধ। আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় ধানের চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা। অটামে একটা দুর্যোগ আসলো, দুর্যোগে আসি আমাদের জিনিসটা সম্পূর্ণটা এখন মাঠে মারি গেল। পানিতে ডুবে যাওয়ার ফলে সবগুলো মরে গেছে। এখন আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আমার 4.5 বিঘা জমির বিচন সবগুলো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আবার পাট ক্ষেত বনছি 3 বিঘে, এটা সম্পূর্ণ মরে যেতেছে পানির কারণে। এই যে পানির তলে পড়িয়েছে, এখন লাভ তো থাক দূরের কথা, আসলটা ধরি দামাদাম বাজিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবারের বন্যায় জেলায় 8,000 হেক্টর ফসল তলিয়ে যায়। এতে প্রায় 50,000 কৃষকের ক্ষতি, 105 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এবং পানি নেমে যাওয়ার পরেই কৃষকদের যে করণীয়, সেটি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সেটি পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে যে আমাদের নাবি জাতের রোপা আমন যেগুলো আছে, আমরা এগুলোর বীজতলা তৈরি করে রোপা আমন যাতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়, সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি সকলে। সাইয়দ মাহমুদ, RTV।
আগামী বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে জার্মানি। এই সংক্রান্ত একটি খসড়া বাজেটে সরকারের অনুমোদনও দিয়েছে। এতে সহায়তা 870 কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় 400 কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর জার্মানি থেকেই সবচেয়ে বেশি সামরিক সহায়তা ইউক্রেনে যায়, যা রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা যুদ্ধে বড় ভূমিকা রাখছে। কিন্তু জার্মানি এমন একটি সময়ে তাদের সেই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে, যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া ঘোরতর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রথমবারের মতো পদক অর্জনের লক্ষ্য নিয়ে অলিম্পিকে যাবে বাংলাদেশ। দুপুরে সংবাদ সম্মেলনে এমন আশার কথা শোনে অলিম্পিক দল। আসন্ন প্যারিস অলিম্পিক আর্চারি, সাঁতার, শুটিং ও অ্যাথলেটিক্সে এই 4 ইভেন্টে প্রতিযোগিতা করবে বাংলাদেশ। তবে সরাসরি সুযোগ পাওয়া সাগর ইসলামের ওপর পদকের বাজি লাল সবুজের। গেমসে বাংলাদেশের পতাকা বহনের দায়িত্ব সাগর ইসলামকে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। চলতি মাসের 26 তারিখ ফ্রান্সে প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। আসরে 32টি ডিসিপ্লিনে অংশ নেবে বিশ্বের 206টি দেশের 10,714 জন, আর 4টি ডিসিপ্লিনে 5 জন বাংলাদেশি প্রতিযোগী অংশ নেবে এবারের আসরে। অ্যাথলেটিক্সে বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান, সুইমিংয়ে সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, আর্চারিতে সাগর ইসলাম এবং শুটিংয়ে রবিউল ইসলাম। তবে তাদের মাঝে সাগর ইসলামকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যরা ওয়াইল্ড কার্ডে সুযোগ পেলেও আর্চার সাগর ইসলাম যোগ্য হিসেবে সরাসরি জায়গা করে নিয়েছেন প্যারিস অলিম্পিকে। আমি শুধু চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার, এবং আমি লাস্টে যে অলিম্পিক কোটাটা জিতছি, আলহামদুলিল্লাহ আমি এটা ওয়ার্ল্ড লেভেলে জিতছি। সো আমি নিজেকে কখনো ছোটোভাবে দেখতেছি না, সবাই লেভেলে চিন্তা করতেছি যে আমি আমার নর্মাল খেলাটা দিব, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কোচ আশাবাদী, ইনশাআল্লাহ আমি ভালো কিছু করব। সাগরকে নিয়ে আশাবাদী তার জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকো। তবে কোচের প্রাথমিক লক্ষ্য 64 জন প্রতিযোগীর মধ্যে শেষ 8-এ ওঠা। তার কথায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে যে কোনো কিছুই সম্ভব। অলিম্পিক বিগ স্টেজ। সাগর ওয়ার্ল্ড কোটা থেকে সরাসরি সুযোগ পেয়েছে। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। প্রতিযোগিতায় যেভাবে হবে কৃত্রিমভাবে সেরকম পরিবেশ তৈরি করেও অনুশীলন হয়েছে। আমি আশাবাদী। অলিম্পিকে অংশ নিতে 3 ধাপে প্যারিস যাবে বাংলাদেশ দল। প্রথম ধাপে 20 জুলাই প্যারিসের উদ্দেশ্যে রওনা দেবে আর্চারি ও শুটিংয়ে অংশ নিতে যাওয়ারা। 23 জুলাই ইংল্যান্ড থেকে সরাসরি প্যারিস যাবেন অ্যাথলেট ইমরানুর রহমান। আর 24 তারিখ যাবে বাংলাদেশ সুইমিং দল। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।